গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের অন্যদিন পর্ব ১। চিঠি লিখলে এই ঠিকানায় চিঠি আসে, খুঁজে বের করতে গেলেই মুশকিল। শফিক লিখেছিল অবশ্য, তোর কষ্ট হবে খুঁজে পেতে। লোকজনদের জিজ্ঞাসা করতে পারিস, কিন্তু লাভ হবে বলে মনে হয় না। একটা ম্যাপ এঁকে দিলে ভালো হতো, তা দিলাম না। দুর্লভ জিনিস পেতে কষ্ট করতে হয়। এই সেই দুর্লভ জিনিস, দুজন মানুষ পাশাপাশি চলতে পারে না এরকম একটা গলির পাশে ঘুপচি ধরনের দোতলা বাড়ি। কতদিনের পুরনো বাড়ি সেটি কে জানে। চিঠি পড়ে সমস্ত বাড়ি কালচে সবুজ বর্ণ ধারণ করেছে। দোতলায় একটা ভাঙা জানালায় ছেঁড়া চট ঝুলছে। বাড়িটির ডান পাশের দেয়ালের একটা সম্পূর্ণ অংশ ধসে গিয়েছে। সামনে নর্দমায় একটা মরা বিড়াল, দূষিত গন্ধ আসছে সেখান থেকে। মন ভেঙে গেল আমার। সুটকেস হাতে এদিক ওদিক তাকাচ্ছি, দোতলায় যাবার পথ খুঁজছি। সিঁড়ি কিছুই দেখছি না। নিচতলা তালাবন্ধ, নোটিশ ঝুলছে, এ দোকান ভাড়া দেওয়া হবে। দোতলার জানালার চটের পর্দার ফাঁক দিয়ে কে যেন দেখছিল আমাকে। তার দিকেই চোখ পড়তেই সে বলল, জ্যোতিষী খুঁজছেন, হাত দেখাবেন, উপরে যান। বাড়ির পেছন দিকে সিঁড়ি। পান্থনিবাস বোর্ডিং হাউসের লোকজন আমার চেনা। শফিক খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছে আমাকে। সিঁড়ি দিয়ে উঠবার মুখে যার সঙ্গে দেখা হলো, তিনি যে নিশানাথ জ্যোতিষানব, তা শফিকের চিঠি ছাড়াও বলে দিতে পারতাম। প্রায় ৬ ফুটের মতো লম্বা ঝাঁকড়া ঘন চুলের একজন মানুষ, কপালে প্রকাণ্ড এক সিঁদুরের ফোঁটা, মুখ ভর্তি দাড়ি, গায়ে গেরুয়া রঙের একটা চাদর, পরনে খাটো করে পরা একটা ধবধবে সাদা সিল্কের লুঙ্গি, পায়ে রূপার বোলের খড়ম। প্রথম দর্শনেই হকচকিয়ে যেতে হয়। জ্যোতিষানব সসগ্রহে জিজ্ঞাসা করলেন, হস্তগণনা করতে এসেছেন? পরক্ষণেই গম্ভীর হয়ে বললেন, হুম, সুটকেস হাতে কেউ জ্যোতিষীর কাছে আসে না। লক্ষণ বিচারে ভুল হয়েছে। তুমি শফিকের কাছে এসেছ? জি। শফিক সারা সকাল অপেক্ষা করেছিল। তোমার না ভোরবেলা আসার কথা? ট্রেন ফেল করলাম, ঢাকা মেইলে আসা লাগল। জ্যোতিষানব মহাগম্ভীর হয়ে বললেন, আমি জানতাম। শফিককে বললাম, আশাভঙ্গ হবার কারণ ঘটবে। সে সারা সকাল রাস্তার মোড়ে তোমার জন্য দাঁড়িয়েছিল। আশাভঙ্গ তো হলই, ঠিক কিনা তুমি বলো? হ্যাঁ, তা ঠিক। ঠিক তো হবেই। ৩ পুরুষ ধরে বিদ্যার চর্চা আমাদের। হুম। জ্যোতিষানব আমাকে নিয়ে গেলেন তার ঘরে। তার ঘরের বর্ণনা শফিকের চিঠিতে পড়েছি, বাড়িয়ে লেখেনি কিছুই। ঘরে ঢুকলে যে কোনো সুস্থ মানুষের মাথা গুলিয়ে যাবে। তিনি জানালা দরজা বন্ধ করে ঘরটা সব সময় অন্ধকার করে রাখেন। অন্ধকার ঘরে একটা ঘিয়ের প্রদীপ জ্বলে, ধূপদানি আছে। কেউ হাত দেখাতে আসছে টের পেলেই ধূপদানিতে একগাদা ধূপ ফেলে নিমেষের মধ্যে গা ছমছমানো আবহাওয়া তৈরি করে ফেলেন। কিন্তু এত সব করেও তার পসার নেই মোটেও। জ্যোতিষানব আমার চৌকিতে বসিয়ে ধূপদানিতে ধূপ ঢেলে দিলেন। নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। থমথমে গলায় বললেন, উদ্দেশ্য সফল হবে তোমার।
বিয়ে পাশ করবে ঠিকমতো। কপালে রাজানো গ্রহের যোগ আছে। গ্রহ শান্তির একটা কবজ নিও আমার কাছ থেকে। শফিকের বন্ধু তুমি, নামমাত্র মূল্য পাবে। আমি বললাম, কোথাও একটু গোসল করা যাবে? আশেপাশে চায়ের দোকান আছে? বড় চা খেতে ইচ্ছে করছে। জ্যোতিষানব আঁতকে উঠলেন, যেন এমন অদ্ভুত কথা কখনো শোনেননি। রাগী গলায় বললেন, স্বাস্থ্যবিধির কিছুই দেখি জানো না। গায়ের ঘাম না মরতেই গোসল? চা ঠান্ডা হয়ে বসো দেখি। তিনি একটি টেবিল ফ্যান চালু করলেন। ফ্যানটি নতুন। ভয়ানক গম্ভীর স্বরে বললেন, আমার এক ভক্ত দিয়েছে। এইসব বিলাসী সামগ্রী দু চোখে দেখতে পারি না। তান্ত্রিক মানুষ আমরা। এসব কি আমাদের লাগে? শীত গ্রীষ্ম সব আমাদের কাছে সমান। ঘণ্টা দুয়েক অপেক্ষা করবার পর জ্যোতিষানব আমাকে গোসলখানা দেখিয়ে দিলেন। খুব সাবধানে গোসল সারবে রঞ্জু। দারুণ পিছিল মেঝে। মেসের অন্য বর্ডাররা কেউ নেই। যতক্ষণ ইচ্ছে থাকো গোসলখানায়। চা আমি বানিয়ে রাখব, এসেই গরম পাবে। কয় চামচ চিনি খাও চায়? গায়ে পানি ঢালতেই শরীর জুলিয়ে গেল। বরফের মতো ঠান্ডা পানি। পথের ক্লান্তি, নতুন জায়গায় আসার উদ্বেগ সব মুছে গিয়ে ভালো লাগতে শুরু করল। হঠাৎ করেই মনে হলো নীলগঞ্জের পুকুরে যেন ভর দুপুরে সাঁতার কাটছি। আমি অনেকবার লক্ষ্য করছি, সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে। আমার বাবার কথাই ধরা যাক। তার মতো সুখী লোক এ পৃথিবীতে খুব বেশি নেই বলেই আমার ধারণা। অথচ গত ৬ বছর ধরে তার কোনো চাকরি বাকরি নেই। তিনি ভোরবেলা উঠে স্টেশনে যান। সেখানকার চায়ের স্টলটি নাকি ফার্স্ট ক্লাস চা বানায়। খালি পেটেও ওই চা পরপর ২ কাপ খাবার পর তিনি স্টেশন মাস্টারের সঙ্গে গল্পগুজব করেন। কি গল্প করেন তিনিই জানেন। ৯টার দিকে স্কুলের ভাত রান্না হয় বাড়িতে। সে সময় তিনি বাড়ি ফিরে আসেন। আঞ্জু এবং পারুলের সঙ্গে অতি দ্রুত ভাত খেয়ে নেন। সময় তার হাতে খুব অল্প, কারণ 10:30টার দিকে পোস্ট অফিসে খবরের কাগজ আসে। কাগজটি পড়া তার কাছে ভাত খাওয়ার মতোই জরুরি। সন্ধেবেলা তিনি হারু গায়েনের ঘরে বেহালা বাজানো শেখেন। বর্তমানে এই দিকেই তার সমস্ত মনপ্রাণ নিবেদিত। মহাসুখী লোক তিনি। মা যদি বলেন, পারুলের তো নাম কাটা গেছে স্কুলে, ৩ মাসের বেতন বাকি। বাবা চোখে মুখে দারুণ দুশ্চিন্তার ছাপ ফুটিয়ে বলেন, বড়ই মুসিবত দেখছি, গভীর সমুদ্র। যত মুশকিল তত আসান। হাদিস কোরআনের কথা। চিন্তার কিছু দেখি না, সমস্যার সমাধানও বের করেন সঙ্গে সঙ্গে। দরকার নাই স্কুলে পড়ার। পারুল মা, প্রাইভেটে ম্যাট্রিক দেবে তুমি, আমি পড়াবো তোমাকে। বইগুলি সব নিয়ে আয় তো মা, এবং ৩ নম্বরই একটা খাতা, রুটিনটা লিখি আগে। মা ছাড়া আমরা কেউ বিরক্ত হই না বাবার উপরে। আমরা ছোটবেলা থেকেই জানি বাবা এক ভিন্ন জগতের বাসিন্দা। এই জগতের দুঃখ কষ্টের সঙ্গে তার কোনো যোগ নেই। আমাকে ট্রেনে তুলে দিতে বাবা স্টেশনে এসেছিলেন। ট্রেন ছাড়বার আগে আগে আমাকে বললেন, রঞ্জু, একটু এদিকে শুনে যা তো। পারুল আর আঞ্জুর কাছ থেকে অনেকটা দূরে নিয়ে গেলেন আমাকে। গলার স্বর যথাসম্ভব নিচু করে বললেন, একটা ভালো বেহালার দাম কত? খোঁজ নিবি তো? বলিস না যেন। খোঁজ নিব, ভুলব না। আমার নিজের জন্য না, বুড়ো বয়সে কি আর গান বাজনা হয়? তোর মাও পছন্দ করে না, অন্য লোকের জন্য। আমি খোঁজ নিব। ট্রেন ছাড়ার সময় এক কাণ্ড করলেন।
ট্রেনের সঙ্গে দৌড়াতে শুরু করলেন। ট্রেনের গতি যত বাড়ে তারও গতি তত বাড়ে। ট্রেনের লোকজন গলা বাড়িয়ে মজা দেখতে লাগল। গোসল সেরে দোতলায় উঠে এসে দেখি জ্যোতিষানবের ঘর জমজমাট। ২-৩ জন লোক বসে আছে পাংশু মুখে। জ্যোতিষানব একজনের হাতের তালুর দিকে অখণ্ড মনোযোগে তাকিয়ে আছে। আমার দিকে না তাকিয়ে বললেন, পর্দা ঠেলে ভেতরে চলে যাও, চা পিরিচে ঢাকা। আগে লক্ষ্য করিনি যে পায়রার খুপড়ির মতো ঘরও পর্দা দিয়ে দুভাগ করা। ভেতরে ঢুকে দেখি দড়ির খাটিয়ার উপর ধবধবে সাদা চাদরে চমৎকার বিছানা করা। বিছানার লাগাওয়া ১ হাত বাই ১ হাত সাইজের টেবিল একটি, তার উপরও ধবধবে সাদা ঢাকনি। খাটিয়াটার মাথার পাশে বেতের শেলফ, শেলফের ওপর চমৎকার একটা কাচের ঢাকনি। খাটিয়াটার মাথার পাশে শেলফের ওপর চমৎকার একটা কাচের ফুলদানিতে ফুল। আমার বিস্ময়ের সীমা রইল না। জ্যোতিষানব দেখি দারুণ শৌখিন লোক। শুধু চা নয়, পিরিচে খাবার ঢাকার আছে, একটা লাড্ডু এবং একটা সিঙ্গারা। আমি চা খেতে খেতে শুনলাম জ্যোতিষানব গম্ভীর গলায় বলছেন, গ্রহসান্ত্রিক কবচ নিতে পারেন আমার কাছ থেকে, রত্নও ধারণ করতে পারেন, তবে রত্ন অনেক দামি। তাছাড়া আসল জিনিস মিলবে না, চারদিকে জোচুরি। কত শান্তিতে কত খরচ পড়বে? ২০ টাকা নেই আমি, তবে আপনার জন্য ১০। ১০ যে বড় বেশি হয়ে যায় সাধুজি। জ্যোতিষানব হাসেন। পঞ্চধাতুর কবজের দামই মশায় ৫ টাকা। গ্রাম্য রৌপ্য, স্বর্ণ, পাড়া ও দস্তা, পঞ্চকতা পাবেন না আমার কাছে। একবার ধারণ করেই দেখুন টাকাটা জলে যায় কিনা। টাকাই তো জীবনের সব নয়। বসে থাকতে থাকতে ঝিমুনি ধরে যায় আমার। সন্ধ্যা মিলিয়ে গেছে, ঘর অন্ধকার। সুইচ আছে একটি, আলো জ্বালাতে ঠিক সাহস হয় না। সাধুজি পাশের ঘরে প্রদীপ জেলে বসে আছেন। কে জানে ইলেকট্রিসিটির আলোতে তার হয়তো অসুবিধা হবে। শফিক কত রাতে ফিরবে কে জানে। শুয়ে পড়লাম সাধুজির বিছানাতেই। শুয়ে শুয়ে কত কি মনে হয়। বাবা যেন ম্যাকমিলান কোম্পানির তার সেই পুরনো চাকরিটা আবার ফিরে পেয়েছেন। গভীর রাত্রে বাড়ি ফিরেছেন প্রকাণ্ড একটা মাছ হাতে নিয়ে। পারুলের বিছানার পাশে ঝুঁকে ডাকছেন, ওরে পারুল, ওরে টুনটুনি, ওরে কুটকুট, ওরে ভুটভুট। মা কপট রাগের ভঙ্গি করে বলছেন, কি যে পাগলামি তোমার, এ রাত দুপুরে মাছ কুটতে বসবে নাকি? বাবার মুখ ভর্তি হাসি। ১০০ বার বসবে, ১০০০ বার বসবে। পারুল ঘুম ভেঙে উঠে বসেছে, বারবার বলছে, বইটা এনেছো বাবা? দেশে বিদেশের রূপকথা নাম লিখে চিঠি দিয়েছিলাম যে তোমাকে। ওহো, বড্ড ভুল হয়ে গেছে রে, একটুও মনে নেই। সামনের শনিবার ঠিক দেখিস। পারুলের নিচের ঠোঁট বেঁকে যেতে শুরু করতেই বাবা ম্যাজিশিয়ানের ভঙ্গিতে বলে উঠেছেন, টেবিলের উপর রূপকথার বইটা আবার কে আনলো? ঝিমুনি ধরলেও ঘুম আসে না আমার। বিছানায় এপাশ ওপাশ করি। ধূপের গন্ধে দম আটকে আসে এক একবার। কি যে কাণ্ড সাধুজির। শফিক চিঠিতে লিখেছিল, দুনিয়াতে মন্দ মানুষ এত বেশি বলেই ভালো মানুষদের জন্য আমাদের মন এত কাঁদে। আমাদের নিশানাত এমন একজন ভালো মানুষ। মানুষকে ধোঁকা দেওয়াই যার জীবিকা, সে এমন ভালো মানুষ হয় কি করে কে জানে। রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করেও শফিকের দেখা পাওয়া গেল না। নিশানাত বাবু আমাকে বসিয়ে রেখে নিচে খেতে গেলেন। খাওয়ার পর আমাকে হোটেল থেকে খাইয়ে আনবে। হোটেলটা বেশ দূরে। নানান প্রসঙ্গে গল্প করতে করতে সাধুজি হাঁটছেন।
অনেকেই দেখি তাকে চেনে। একটা পানওয়ালা দাঁত বের করে বলল, সাধুজির শরীরটা বালা নাকি? তিনি থেমে থেমে বেশ খানিকক্ষণ কথাবার্তা বললেন পানওয়ালার সঙ্গে। তার গল্প বলার ঢং চমৎকার, মুগ্ধ হয়ে শুনতে হয়। শফিক প্রসঙ্গে বলেন, শফিক ছেলেটা ভালো, তবে বড় ফাজিল। ফাজলামি করে আমার সঙ্গে। আমি নাকি লোক ঠকিয়ে খাই। ছি ছি, কি কুৎসিত চিন্তা! আমরা হচ্ছি তিন পুরুষের জ্যোতিষী। আমার ঠাকুরদা তারানাথ চক্রবর্তী ছিলেন সাক্ষাৎ বিভূতি। মানুষের হাত দেখে জন্মবার বলতে পারতেন। আজকালকার ছেলেপুলেরা এসবের কি জানবে? কথা বলতে বলতে সাধুজির মুখের ভাব বদলায়। রশিদ মিয়ার কথা বলতে বলতে তিনি চোখ মুখ কুঁচকে এমনভাবে তাকান যেন রশিদ মিয়া ছুরি হাতে মারতে আসছে। রশিদ মিয়া, বুঝলে নাকি রঞ্জু, নরকের কীট। দেখা হলেই বলবে, বিজনেস কেমন চলছে আপনার? আমি চুপ করে থাকি। সাধুজি রাগী গলায় বললেন, হাত দেখা বিজনেস হলে আজ আমার গাড়ি বাড়ি থাকত। সুশাং দুর্গাপুরের জমিদার ভূপতি সিংহ আমার ঠাকুরদাকে ৮০ বিঘা লাখেরাত সম্পত্তি দিতে চাইলেন। ঠাকুরদা বললেন, ক্ষমা করবেন, দরিদ্র ব্রাহ্মণ, সম্পত্তির মোহে পড়তে চাই না। রশিদ মিয়া কি বুঝবে আমাদের ধারা? শফিক ফিরতেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেল জ্যোতিষানবের সঙ্গে। শফিক গলা ফাটিয়ে চিৎকার করছে, আমার ঘরের চাবি দিয়ে গেলাম আপনার কাছে। বললাম রঞ্জু আসামাত্র আমার ঘর খুলে দিবে, তা না নিজের অন্ধকূপের ধোয়ার মধ্যে নিয়ে গিয়ে। তাতে তোমার বন্ধুর কি কোনো ক্ষতি হয়েছে? না হোক, মেসে রঞ্জুর জন্য রান্না করতে বলে গেছি। টাকা খরচ করে তাকে হোটেল থেকে খাইয়ে এনেছে। টাকা সস্তা হয়েছে? টাকার মূল্য আমার কাছে কোনো কালেই নেই শফিক। বড় বড় কথা বলবেন না। লম্বা লম্বা বাত শুনতে ভালো লাগে না। সামান্য ব্যাপার নিয়ে শফিক এত হইচই করছে কেন বুঝতে পারলাম না। আমার লজ্জার সীমা রইল না। শফিকের ঘরে দুটি চৌকি পাতা, আবর্জনার স্তূপ চারদিকে। দীর্ঘদিন সম্ভবত ছাড় দেওয়া হয় না। একপাশে একটি থালায় অভুক্ত ভাত পড়ে আছে। শফিক আমাকে বলল, লম্বা হয়ে শুয়ে পড়, সকালে কথা বলব। তুই কোথায় যাস? খেয়ে আসি। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। খেয়ে এসে বিছানায় কাত হব। কথাবার্তা যা হবার সকালে হবে। তুই ঘুমা। শফিক নিচে নেমেও খুব হইচই করতে লাগলো। হারামজাদা, ডাল শেষ হয়ে গেছে মানে? পয়সা দেই না আমি, মাগনা খাই? যেখান থেকে পারিস ডাল নিয়ে আয়। সাধু বাবা ডাল খেয়ে ফেলেছে। সাধু বাবার বাপের ডাল? শফিক বড্ড বদলে গেছে। এরকম ছিল না কখনো। শরীরও খুব খারাপ হয়েছে। কোনো অসুখ বিসুখ বাঁধিয়েছে কিনা কে জানে। আমি তো প্রথম দেখে চিনতেই পারিনি। চমৎকার চেহারা ছিল শফিকের। স্কুলে মুকুট নাটক করেছিলাম আমরা। শফিক হয়েছিল মধ্যম রাজকুমার। সত্যিকারের রাজপুত্রের মতো লাগছিল। কমিশনার সাহেবের বউ শফিককে ডেকে পাঠিয়ে কত কি বলেছিলেন। শফিক সন্ধ্যাবেলা আমাকে নিয়ে গেল রশিদ মিয়ার কাছে। রশিদ মিয়া তার রেজিস্ট্রি খাতায় আমার নাম তুলবেন। লোকটা ছোটখাটো, সামনের দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো। সেই দাঁত দুটো ছাড়া আর সমস্ত দাঁতে কুৎসিত হলুদ রং। আমি পান্থনিবাসে বর্ডার হব শুনে তিনি এমন ভাব করলেন যেন এমন অদ্ভুত কথা আর আগে শোনেননি। না সাহেব, বর্ডার আর নিব না, শুধু শুধু ঝামেলা। শফিক গম্ভীর হয়ে বলল, কিসের ঝামেলা? টাকা পয়সা নিয়ে খেচামেচি করে। আমি আমি খেচামেচি করি? আপনি করেন না, অন্য লোক করে। আমাকে নিয়ে কথা।
আমি যদি না করি এও করবে না। মাসের ৩ তারিখে খেচাং করে টাকা ফেলে দিবে। নবী সাহেবের ঘরটা দেন তার নামে। নবী সাহেব গেলে তবে তো দিব। যতদিন না যান ততদিন থাকবেন আমাদের ঘরে। রশিদ মিয়া অনেকক্ষণ চুপ থেকে বললেন, ওই ঘরের ভাড়া এ মাস থেকে ৫ টাকা বেশি। শফিক প্রায় তেড়ে গেল। ৫ টাকা বেশি কেন? মোজাইক করে দিচ্ছেন ঘরটা? রশিদ মিয়া নিলিপ্ত স্বরে বলল, জানালা ২টা, ওই ঘরে আলো বাতাস বেশি খেলে। একটা জানালা পেরেক মেরে বন্ধ করে দিবেন। সাফ কথা। খোলেন আপনার বাসা। নিতান্ত গোমরা মুখে খাতা খুলল রশিদ মিয়া। পেশা কি? আমি আমতা আমতা করে বললাম, পেশা কিছু নাই, আমি ছাত্র। ঝপাং করে খাতা বন্ধ করে রশিদ মিয়া আতঙ্কিত স্বরে বললেন, ছাত্র মানুষ ঘর ভাড়া পাবে কোথায়? শফিক থমথমে গলায় বলল, যেখান থেকে পারে জোগাড় করবে, দরকার হয় চুরি করবে। চুরি করবে? হ্যাঁ, চুরি করবে। অসুবিধা আছে কিছু? আপনি করেন না? আমি চুরি করি? মালিকের পান্থনিবাস তো ফাঁকা করে দিচ্ছেন। রশিদ মিয়ার চোখ ঠিকরে বেরিয়ে এলো। কে কে বলেছে? বলা বলির তো কিছু নেই, সবাই জানে। সাধুজি তো পরিষ্কার বলেছেন, তীক্ষ্ণ চিবুক, ছোট কান এবং বর্তুলাকার চক্ষুর জাতক চোখ চোর স্বভাব বিশিষ্ট হয়। নিশানাত এই কথা বলে? হ্যাঁ, বলবে না কেন? সাধুজি স্পষ্ট কথার লোক। এরপর আর আমার নাম ধাম খাতায় তুলতে অসুবিধা হয় না। রশিদ মিয়া গম্ভীর গলায় উপদেশও কিছু দেন। ঘরে মেয়ে ছেলে আনতে পারবেন না, ভদ্রলোকের মেস এটা, ধান্দাবাজির জায়গা না, বিশিষ্ট লোকজন থাকে। অগ্রিম ১ মাসের খাওয়ার খরচের টাকা দিয়ে দেয় শফিক। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে রশিদ মিয়ার পেটে হাত দিয়ে বলে, মাশাল্লাহ, পেট তো আপনার আরও ৫ গিরা বড় হয়ে গেছে রশিদ মিয়া। শফিককে যত দেখি ততই অবাক হই। এ কোন শফিক? ২ বছরে তার একই পরিবর্তন। মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল একবার। দেখি ঘরের মধ্যে লালচে আলো, সমুদ্র গর্জনের মতো শাসা আওয়াজ হচ্ছে। ধর্মর করে জেগে উঠে দেখি শফিক স্টোভ জ্বালিয়েছে। কি ব্যাপার শফিক? ব্যাপার কিছু না, চা খাবো। চা এ সময়? কয়টা বাজে? ৩:১০। তুই খাবি নাকি? না। রোজ এই সময় চা খাস নাকি? না। দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল, ভাবলাম একটু চা খাই। আমি চুপ করে থাকলাম। শফিক ক্লান্ত স্বরে বলল, বড় স্ট্রাগল করতে হচ্ছে। ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছি, জানিস না বোধ হয়। আমি জানতাম না। স্তম্ভিত হয়ে গেলাম। কি করে পড়ব বল? দিনে কম্পোজিটরের চাকরি, বিকালে টিউশনি আছে ২টো। এরপর আর এনার্জি থাকে না। নাইট কলেজে পাস কোর্সে নাম তোলা আছে, এ বছর আর হবে না। শফিক ২টো কাপে চা ঢালল। আমি বললাম, এত রাতে চা খাবো না শফিক। তোর জন্য না, নিশানাতকে ডেকে আনছি। কিছুক্ষণ পরেই নিশানাত জ্যোতিষানবের গজগজানি শোনা গেল। রাত দুপুরে চা? এসব কি শুরু করেছ? যাও, চা খাবো না। শফিকের গলা আরেক ধাপ উঁচুতে। বানানো হয়েছে চা, খাবেন না মানে? খেতেই হবে। আরে, হুকুম নাকি তোমার? ১০০ বার হুকুম। বানালাম এত কষ্ট করে, আর তিনি খাবেন না? আলবৎ খাবেন। শফিকের কাণ্ডকারখানা দেখে আমি স্তম্ভিত। জ্যোতিষানব অবশ্যই
খরম খটখট করে ঘরে এলেন। চায়ে চুমুক দিয়ে মুখ বিকৃত করলেন। চা কোথায়? বাক থুক, এ তো ইঁদুর মারা বিষ। শফিক সে কথার উত্তর দিল না। খানিকক্ষণ চুপচাপ থেকে শান্ত স্বরে বলল, একটা গল্প বলুন নিশানাথবাবু। জ্যোতিষানব চায়ের কাপ রেখে উদ্বিগ্ন স্বরে বললেন, কি হয়েছে তোমার? কিছু হয় নাই। না, বলো কি হয়েছে? শফিক ক্লান্ত স্বরে বলল, একটা দুঃস্বপ্ন দেখেছি। দেখলাম আমার ছোট বোন আনু মরে পড়ে আছে। 7-8টা কাক তার পাশে বসে আছে। নিশানাথ গম্ভীর হয়ে বললেন, শেষ প্রহরের স্বপ্ন। তারপর এখন শুক্লপক্ষ। স্বপ্নের কোনো মানেই নেই। নাক ডাকিয়ে ঘুমাও। একেবারেই যে মানে নাই তা না নিশানাথবাবু। অনুর হাজবেন্ডটা আরেকটা বিয়ে করেছে। সোমবার চিঠি পেয়েছি। মনটা বড় অস্থির। সন্ধ্যাবেলা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করবেন না। আমার মাথা ঠিক নেই। নিশানাথবাবু কিছু বললেন না। চা শেষ করে নিঃশব্দে চলে গেলেন। আমি শুয়েই ছিলাম, ঘুম আসছিল না। শফিক জেগে রইল অনেকক্ষণ। এই শফিক যে কি ক্যাবলা ছিল! একা একা স্কুলে আসতে ভয় পেত বলে রোজ তার বাবা স্কুলে দিয়ে যেতেন। টিফিনের সময় আমরা সবাই যখন ছুটোছুটি করে কুমির কুমির খেলি, তখন সে উদাস চোখে জানালা দিয়ে তাকিয়ে থাকে। অঙ্ক স্যার একদিন রেগে গিয়ে বললেন, সবাই খেলছে আর তুই বসে আছিস? রহমান, যা তোর কান মলে দে। রহমান আমাদের ক্লাস ক্যাপ্টেন। সে গিয়ে কান চেপে ধরতেই শফিকের নিঃশব্দ কান্না। আমরা হেসে বাঁচি না। একদিন শফিকের বাসায় গিয়ে দেখি তার মা ভাত মেখে খাইয়ে দিচ্ছেন। ক্লাস 4-এ পড়ে ছেলে, মায়ের হাত ছাড়া খেতে পারে না। কি কাণ্ড, কি কাণ্ড! আমার ঘুম ভাঙল খুব সকালে। বাইরে এসে দেখি একটা লোক হাফ প্যান্ট পরে উঠবস করছে। আমাকে দেখে সে মনে হয় একটু লজ্জা পেল। ইতস্তত করে বলল, শফিক সাহেবের বন্ধু আপনি? জি, আমি আজিজ, রেলে চাকরি করি। শরীরটা ঠিক রাখতে হয় ভাই, যা খাটনি। আমি কিছু বললাম না। আজিজ সাহেব গায়ের ঘাম মুছতে মুছতে বললেন, আপনার মতো রোগা পটকা হলে এতদিনে যক্ষা হয়ে মরে যেতাম। শরীরের জন্যই টিকে আছি। ওয়াগন বুকিংয়ের চাকরি যে করে সে জানে। আমি লক্ষ্য করে দেখলাম লোকটার স্বাস্থ্য সত্যি ভালো। সচরাচর এমন চোখে পড়ে না। আমি হাসি মুখে বললাম, বেশ স্বাস্থ্য আপনার। আর স্বাস্থ্য, খাওয়া জুটাতে পারি না ভাই। শুধু ভিজা ছোলা খেয়ে কি আর স্বাস্থ্য হয়? সারাক্ষণ খিদে লেগে থাকে। আসলাম পালোয়ান সকালবেলা 10টা ডিম আর 1 সের গোস্তের কিমা খায়। এইসব জিনিস কোথায় পাবো বলেন? আজিজ সাহেব আমাকে জোর করে টেনে নিয়ে গেলেন বেলের শরবত খাওয়ানোর জন্য। এতে নাকি পেট ঠান্ডা থাকে। আজিজ সাহেবের ঘরটি বেশ বড়। তিনি এবং করিম সাহেব দুজনে মিলে থাকেন। করিম সাহেব লোকটি কঙ্কালসার, মাথায় কোনো চুল নেই, কিন্তু মুখ ভর্তি প্রকাণ্ড গোঁফ। করিম সাহেব, ইনি শফিক ভাইয়ের বন্ধু, এখানে থাকবে। করিম সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে নিচে নেমে গেলেন। তুমুল ঝগড়া শুরু হয়ে গেল তারপরই। করিম সাহেব বাঁশির মতো চিকন গলায় চিৎকার করছেন, এত বড় বালতিটা চোখে পড়ল না? বালতির মধ্যে আপনার নাম লেখা আছে যে দেখলেই চিনব। টেরা টেরা কথা বলবেন না। টেরা কথা কে বলে, আমি না আপনি? যত ছোট লোকের আড্ডা হয়েছে, মুখ সামলে কথা বলবেন সাহেব। একজন অতি বৃদ্ধ দেখলাম কি বলে যেন দুজনকে থামাতে চেষ্টা করছেন। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের অন্যদিন, পর্ব 1। পরবর্তী গল্প শুনতে
গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।